দেখা হয় নাই চক্ষু মেলিয়া সিরিজের 4 নম্বর পর্বের দৃষ্টি ত্রুটি এবং সংশোধনের পদ্ধতি। আজকের এই ভিডিওটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। 3 নম্বর পর্বে আমরা দৃষ্টির পদ্ধতি এবং উপযোজন সম্বন্ধে আলোচনা করেছিলাম। ওই ভিডিওটা না জানলে কিন্তু আজকের পড়াশোনাটার কোনো মূল্য থাকবে না। আর 2 নম্বর পর্বে আমরা মানব চক্ষুর লম্বচ্ছেদের বিভিন্ন অংশগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছিলাম। তারা কোথায় থাকে, তাদের গঠন কিরকম এবং তারা কে কি ধরনের কাজ করে সেই বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে। প্রথম পর্বের আমরা চোখের বিভিন্ন অংশের পরিচিতি দিয়েছিলাম একটা ধারণা মানচিত্রের মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে চোখের যে প্রতিরক্ষামূলক এবং সাহায্যকারী অংশগুলো তাদের সম্বন্ধেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আর এই সিরিজের শেষ যে ভিডিওটি থাকবে সেটা সহজে কিভাবে আমরা মানব চক্ষুর লম্বচ্ছেদটাকে আঁকতে পারবো এবং পরীক্ষাতে যে অংশগুলো চিহ্নিত করার কথা থাকে সেগুলো আমরা কিভাবে চিহ্নিত করব সেগুলো এক এক করে দেখাবো। যারা আমাদের এই সিরিজটার প্রথম 3টে ভিডিও দেখেনি তাদের জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওর থাম্বনেল গুলো থাকবে, তোমরা সরাসরি সেই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো দেরি না করে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমি আগেই বলেছিলাম আমাদের 3 নম্বর ভিডিওতে আমরা দর্শনের পদ্ধতি এবং উপযোজন সম্বন্ধে যে আলোচনা করেছিলাম সেটা তোমাদের কিন্তু এই ভিডিওর আজকের ভিডিওর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। তো তাদের জন্য আরেকবার বলে রাখি, এখানে যে আই বাটনটি থাকবে সেখানে আমি ওই আগের দিনের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো ওই দিনের ভিডিওতে আমরা যে আলোচনাটা করেছিলাম তার একটা দ্রুত তুলনামূলক আলোচনা। বস্তু যদি কাছে থাকে সেক্ষেত্রে কি হয়, আর বস্তু যদি দূরে থাকে তাহলে কি হয়। দেখো, প্রথমে যে ফ্লো চার্টটি এলো সেটা বস্তুর নিকটে অবস্থানের ক্ষেত্রে, আর এর পরের যে ফ্লো চার্টটা দেখছো সেটা বস্তু যদি দূরে থাকে তাহলে কি হয় সেটার ক্ষেত্রে। যাই হোক না কেন, বস্তু কাছেই থাকুক বা দূরেই থাকুক, দেখার মূল যে শর্তটা হলো রেটিনার পীতবিন্দু অঞ্চলে যতক্ষণ না বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের গুরু মস্তিষ্ক বস্তু যেটিকে আমরা দেখছি কাছে অথবা দূরে সেটি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে না এবং সেটিকে সঠিক অবস্থানে দেখাতেও পারবে না। তো মূল কথা হলো, যাই দেখি না কেন কাছের বস্তু অথবা দূরের বস্তু তাদের প্রতিবিম্ব রেটিনাতেই সৃষ্টি হতে হবে, আগে বা পরে হলে কিন্তু হবে না। তো এই ঘটনাটা ঘটানোর জন্য যে ফ্যাক্টর গুলো কাজ করছিল একটু দেখো। প্রথমে সিলিয়ারি বডির কথা দেখো। সিলিয়ারি বডি সংকোচন হতে হয়, শিথিল অবস্থায় আসতে হয়। ফলশ্রুতি হিসেবে কি হয়, সাসপেন্সরি লিগামেন্টকে শিথিল হতে হয় কিংবা সেখানে টানের সৃষ্টি হতে হয়। আর ফাইনাল ফলশ্রুতি হিসেবে লেন্সকে হয় মোটা হতে হবে নয় সরু হতে হবে। এই 3টে ঘটনা যদি না ঘটে, নিকটে বস্তুর ক্ষেত্রে রেটিনাতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না, কিংবা দূরের বস্তুর ক্ষেত্রেও রেটিনাতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না। তো এই 3টে ফ্যাক্টর আমাদের কিন্তু যথেষ্ট মন দিয়ে মাথায় রাখতে হবে। আরো একটা ফ্যাক্টর আজকে আমরা যোগ করব। তোমরা প্রথম ভিডিওতে, এই দ্বিতীয় ভিডিওতেও দেখেছো যে লেন্স একটা স্বচ্ছ পদার্থ। আমাদের চোখের যে উত্তল লেন্সটা থাকে সেটা স্বচ্ছ। সেটা যদি কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায় তাহলেও কিন্তু রেটিনাতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় না। আর ওই দিনে তৃতীয় ভিডিওতে আমি আরেকটা ক্লিপিংস দেখিয়েছিলাম। এই ক্লিপিংসটা দেখিয়ে এই যে অঞ্চলটা সেখানে কি কি পরিবর্তন হয় সেটা আমি তোমাদের দেখতে বলেছিলাম। ভালো করে লক্ষ্য তোমরা নিশ্চয়ই করেছিলে। তো যাই হোক, এই যে আলোচনাটা আমি এখন করলাম এই আলোচনাটা কিন্তু আমাদের যে দৃষ্টির ত্রুটিগুলো আছে সেইগুলো সম্বন্ধে তোমাদের বুঝতে খুব সাহায্য করবে। চলো এবার আমরা সরাসরি ত্রুটিগুলো এবং সেগুলোকে কিভাবে সংশোধন করব সেই বিষয়ে আলোচনাটা সেরে ফেলি। দৃষ্টির যে ত্রুটিগুলোর কথা আমাদের মাধ্যমিকের সিলেবাসে উল্লেখ করা আছে সেগুলো আমি একটু তোমাদের সামনে এনে দিই। মোট 4টি ত্রুটির কথা উল্লেখ করা রয়েছে। 4 নম্বরটা ছানি বা ক্যাটারাক্ট, 3 নম্বরটা প্রেসবায়োপিয়া, আর প্রথম যে দুটো সেই দুটো সম্বন্ধে একটু বিশেষভাবে আলোচনা করার কথা বলা আছে। মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি, নিকটের দৃষ্টির ক্ষেত্রে ত্রুটি, অসুবিধা, এবং হাইপারমেট্রোপিয়া, যাকে হাইপেরোপিয়াও বলেন অনেকে, অর্থাৎ দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের যে অসুবিধা। তো এই যে 4টে ত্রুটির কথা আমি বললাম সেগুলো আমরা যে পয়েন্টগুলোর উপর নির্ভর করে আলোচনাটা করব সেটা হলো, প্রথমে আমরা দেখব এদের যে এদের যে কি কি ধরনের অসুবিধাটা হয়, এই রোগগুলো হলে আমাদের কি ধরনের অসুবিধা হয়, কি প্রবলেমটা হয়
সেই প্রবলেমটার কারণ কি, কেন এই প্রবলেমগুলো হয়, এবং তারপর কারণ জানবার পর আমরা জানবো সেগুলোকে কিভাবে আমরা সারিয়ে তুলতে পারি, নিরাময় করতে পারি কিংবা সংশোধন করতে পারি এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমে আমরা ছানি বা ক্যাটারাক্টের কথা দেখি। দেখো, বস্তুর অস্বচ্ছ প্রতিবিম্ব তৈরি হয় এবং আমাদের যে দৃষ্টির ক্ষমতা, দৃষ্টির শক্তি সেটা হ্রাস পায়। কি কারণ, কেন এইটা ঘটে? বয়স হয়ে গেলে অথবা চোখে যদি কোনো আঘাত লাগে কিংবা যদি চোখে কোনো ইনফেকশন হয়, তাহলে আমাদের লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়। মনে রাখবে, এর আগে আমি যে কথাগুলো, যে ফ্যাক্টরগুলো বলেছি সেগুলো কিন্তু এক এক করে এখানে আসবে। যাই হোক, এই যদি হয় তাহলে আমাদের নিরাময়ের উপায় কি? একমাত্র উপায় হলো লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়াটাই যে রোগটা, এটাকে ছানি বলে, আমি আগেই বলেছি। তো ছানি অপারেশন করতে হবে। তো যে পদ্ধতিতে বর্তমানে এই ছানি অপারেশন করা হয় সেটাকে বলা হয় ফেকো ইমালসিফিকেশন পদ্ধতি বা সংক্ষেপে ফেকো সার্জারি। যাই হোক, এরপর প্রেস বায়োপিয়ার কথা বলি। তো প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে 40 পার হয়ে গেলে এই ধরনের অসুবিধা হয়। আমাদের ক্ষেত্রে যেমন অসুবিধা হয়, আমরা কাছে যখন হাতে নিয়ে বই বা খবরের কাগজ পড়ি, তো সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে কি হয়, রেটিনাতে না হয়ে রেটিনার পেছন দিকে বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয়। এই অসুবিধাটা প্রেসবায়োপিয়া রোগের ক্ষেত্রে হয়। তাহলে এটা হলো প্রেসবায়োপিয়ার প্রকৃতি বা কি ধরনের অসুবিধা হয় সেটা। তো কেন এটা ঘটে? লেন্সের যে সংকোচনশীলতা, এই যে বলেছিলাম আগে, স্ফীত হওয়া, শুরু হয়ে যাওয়া, এই ক্ষমতাটা যখন লেন্সের কমতে থাকে তখন কিন্তু এই অসুবিধাটা আসে। তো এইটাকে দূর করবার জন্য, নিরাময় করবার জন্য আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তারবাবু তখন আমাদের এমন একটা চশমা দেবেন, আমাদের চোখের পাওয়ার পরীক্ষা করে, যে চশমার নিচের দিকটায় অবতল লেন্স থাকবে এবং ওপরের দিকটায় থাকবে উত্তল লেন্স। এই ধরনের একই চশমার মধ্যে দু ধরনের লেন্স যদি থাকে তাহলে সেই চশমাগুলোকে বলা হয় বাইফোকাল লেন্স। বর্তমানে অবশ্য বাইফোকাল লেন্সের বদলে প্রগ্রেসিভ লেন্স বেশি ব্যবহার করা হয়। যাই হোক, আমি বিস্তারিত যাব না। চলো এরপরে আমরা মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি, নিকটে থাকা বস্তুর দৃষ্টি ক্ষেত্রে কি হয়, রেটিনাতে না হয়ে রেটিনার আগেই, রেটিনাতে হয় না কিন্তু রেটিনার সামনে কোনো একটা অংশে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়ে যায়। আমি আগেই বলেছিলাম যে সুস্পষ্ট প্রতিবিম্ব, ভালোভাবে বস্তুকে দেখার মূল শর্ত হলো প্রতিবিম্বটা রেটিনাতেই তৈরি হতে হবে। তাহলে রেটিনার আগেই যদি প্রতিবিম্ব তৈরি হয়ে যায় তাহলে কাছের যে বস্তুগুলো আছে সেগুলো দেখবার ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। তো কেন এই ঘটনাটা ঘটে? লেন্সের বক্রতা, লেন্সের যে কার্ভেচার যেটাকে বলে, অথবা অক্ষিগোলকের আয়তন, কিংবা এই দুটোই যদি বেড়ে যায়, লেন্সের বক্রতা, অক্ষিগোলকের আয়তন যদি বড় হয়ে যায়, এই দুটোই বা যদি কোনো একটাও হয়, ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই অসুবিধাটা হবে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে গেলে তিনি সংশোধন বা নিরাময়ের উপায় কি করে করবেন? তিনি প্রথমে আমাদের চোখের পাওয়ার পরীক্ষা করবেন, করবার পর এমন একটা চশমা দেবেন যেখানে অবতল লেন্স লাগানো থাকবে। বুঝতে পেরেছো আশা করি। এবারে আমরা হাইপার মেট্রোপিয়া বা হাইপেরোপিয়া বা দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি অসুবিধা হয় সেগুলো আমরা চট করে দেখে নিই। সঙ্গে সঙ্গে 3টে পয়েন্ট এসে গেছে। কি অসুবিধা হয়, কেন ঘটে এটা, কি ধরনের অসুবিধে? রেটিনাতে না হয়ে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনার পেছনের দিকে তৈরি হয়। রেটিনার সামনে ছিল আগের ক্ষেত্রে, এটা পেছনের দিকে। ফলে আমাদের দূরের দৃষ্টি, দূরের বস্তু দেখার ক্ষেত্রে একটা অসুবিধা, অস্পষ্টতা আমরা অনুভব করি। কেন এই কারণটা, ঘটনাটা কেন ঘটে? লেন্সের বক্রতা এবং অক্ষিগোলকের আয়তন আগে উল্লেখ করেছিলাম, আগে বলেছিলাম বৃদ্ধি পাওয়া, আর এক্ষেত্রে দেখো হ্রাস পাওয়া। তাহলে যদি ওপরে নিচ পাশাপাশি রেখে তোমরা দেখো তাহলে কিন্তু পরিষ্কার পার্থক্যটা বুঝতে পারবে। যদি দূরের বস্তু দেখার ক্ষেত্রে তোমার অসুবিধা হয়, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি কি করবেন? তোমার চোখের পাওয়ার পরীক্ষা করবেন, এমন একটা চশমা দেবেন যার মধ্যে উত্তল লেন্স লাগানো থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার ধরো একটা পরীক্ষায় প্রশ্ন এলো, মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়ার মধ্যে 3খানি পার্থক্যের উল্লেখ করো। দেখো, এই একটা পার্থক্যের বিষয় হবে প্রকৃতি, এটা 2 নম্বর পার্থক্যের বিষয় হবে কারণ, আর এইটা হবে নিরাময়ের উপায় বা সংশোধনের উপায়।
শুধু মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়ার মধ্যে পার্থক্য কেন, যদি এইগুলোর সঙ্গে কোনো একটার সঙ্গে প্রেসবায়োপিয়াটাকে জুড়ে দেয়, তাহলেও কিন্তু তোমরা খুব সহজে এর পার্থক্যগুলো করে ফেলতে পারবে। তো এই যে ছকটা আমি দেখালাম, প্রত্যেকটা পড়াশোনা করে নাও। আমরা এরপর মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া সম্বন্ধে তোমাদের আরেকটু আলোচনা করিয়ে দিচ্ছি বিষয়।